সময়ের হিসাব হারিয়ে ফেলেছেন ক্লেইবর্ন। মনে হচ্ছিল যুগ যুগ পর এসে উপস্থিত হলো হাইওয়ে পেট্রোল। ততক্ষণে অবশ্য বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে। 3 জনের একটা দল এসেছে। ড্রাইভারকে গাড়িতে রেখে নেমে এলো অন্য 2 জন। ক্লেইবর্নকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকেই এগোলো। অল্প কথায় সারা হলো পরিচয় পর্ব। বিশাল দেহী ধূসর চুলের লোকটা নিজের নাম জানালো ক্যাপ্টেন বেনি, আর অন্যজনকে পরিচয় করে দিল নোভোতনি বলে। বেনিং লোকটাকে যথেষ্ট দক্ষ বলেই মনে হলো ক্লেইবর্নের। লবিতে প্রবেশের আগে প্রশ্নবাণে তিনি জর্জরিত করে ফেললেন ক্লেইবর্নকে। নোভোতনিকে বলেছেন সে যেন রিসিপশনিস্ট, মানে ক্লারার সাক্ষাৎকার নিয়ে ফেলে। বেনিং আর ক্লেইবর্ন সরাসরি এলিভেটরের কাছে চলে এলেন। দেরি করার জন্য দুঃখিত, এলিভেটরের উপরে উঠতে উঠতে বললেন বেনিং। অ্যাক্সিডেন্টের খবর শুনেছেন? অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট হয়েছে মনোট্রোসের ঠিক বাইরে। এখন পর্যন্ত 7 জন মারা গিয়েছে, আরও 20 জনের মতো হয়েছে আহত। এই কাউন্টের সবগুলো ইউনিট এখন ওখানে। শেরিফের ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স, আমাদের লোক সব ওখানে। তার উপর ঝড়ের কারণে বিদ্যুৎ খালি আসছে আর যাচ্ছে। আমাদেরকে যে পেয়েছেন তাই আপনার কপাল। মন দিয়ে শুনলেন ক্লেইবর্ন, জায়গা মতো মাথাও দোলালেন, কিন্তু ক্যাপ্টেনের কথা কেন যেন উপলব্ধি করতে পারছিলেন না। তার কাছে এই মুহূর্তে এই লাইব্রেরি আর ওতে থাকা লাশটা ছাড়া আর কোনো কিছুর গুরুত্ব নেই। জিজ্ঞাসাবাদের পর্বটাও ওখান থেকেই শুরু হলো। ক্লেইবর্নের আদেশে ওটিস একটা চাদর এনে লাশটাকে ঢেকে রেখেছিল। এখন বেনিং তাদের 2 জনকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিলেন। জিজ্ঞাসাবাদের মাঝামাঝি এসে ওটিসকে তিনি পাঠিয়ে দিলেন অ্যালেনকে ডেকে আনার জন্য। লোকটি এসে জানালো পুরো হাসপাতাল এরিয়া ভালো মতো খুঁজে দেখা হয়েছে। ক্লেইবর্নের আদেশ অনুসারে পুরো চিরুনি অভিযান চালানো হয়েছে ভেতরে। শুধু শুধু সময় নষ্ট হয়েছে, বললেন বেনিং। আপনার রোগী এই ভিকটিমের পোশাক পরে সদর দরজা দিয়েই বেরিয়ে গিয়েছে। সম্ভবত সিস্টাররা যে ভ্যানে এসেছে সরাসরি ওটার দিকেই গেছে। কিন্তু সিস্টার কোপারটাইনও তো ভ্যানে করেই চলে গিয়েছেন, বললেন ক্লেইবর্ন। তার তো অন্তত বুঝতে পারার কথা। ক্যাপ্টেন, আরেক উর্দি পড়া অফিসার এসে বেনিংকে ডাকল। গাড়িতে রয়ে গিয়েছিল যে লোকটা, সেই এসেছে। কি হয়েছে জানতে চাইলেন ক্যাপ্টেন। একটু আড়ালে চলে গেলেন ওরা 2 জন। নতুন আসা অফিসারের উত্তরটা পরিষ্কার শুনতে পারলেন না ক্লেইবর্ন, কিন্তু বেনিংয়ের প্রতিক্রিয়া একদম পরিষ্কার শোনা গেল। জেসাস এইচ ক্রাইস্ট। ক্লেইবর্ন তার কাছে গিয়ে জানতে চাইলেন কি সমস্যা। ভ্যানটা পাওয়া গিয়েছে, ভ্রু কুঁচকে জবাব দিলেন বেনিং। একটা পার্শ্ব রাস্তার মুখে পরিত্যক্ত পড়ে আছে ওটা। এক ভ্রাম্যমান সেলসম্যান ওটা দেখতে পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট ফোন দিয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট? কেন ফায়ার ডিপার্টমেন্টে ফোন দিল কেন? আমি যখন জানতে পারবো, উত্তর দিলেন বেনিং। তখন না হয় আপনাকে জানাবো। আমি কি আপনার সাথে আসতে পারি জানতে চাইলেন ক্লেইবর্ন। গাড়ি বাইরেই আছে, ইচ্ছে হলে আসতে পারেন, বললেন বেনিং। 2 জন অফিসারকে রেখে যাওয়া হলো বাকিদের সাক্ষাৎকারের পালা শেষ করার জন্য। সেই সাথে সিস্টার বারবারার লাশ নিয়ে যাবার জন্য একটা
অ্যাম্বুলেন্সও ডাকা হলো। ভেজা পিচ্ছিল রাস্তায় বেশ কিছুক্ষণ গাড়ি চালাবার পর উদ্দিষ্ট লক্ষ্যে এসে পৌঁছালেন ক্লেইবর্ন। ফায়ার ডিপার্টমেন্ট কেন ডাকা হয়েছে তা আর তাকে বলে দেবার কোনো দরকার রইল না। বৃষ্টির পর সচরাচর হাইওয়ের বাতাস পরিষ্কার আর ঠান্ডা থাকে, কিন্তু আজকে বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। সামনে তার উৎসও দেখা যাচ্ছে। দুটি গাড়ির আলোতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তৃতীয় আরেকটা গাড়ি। দেখার সাথে সাথে ভ্যানটাকে, না, ভুল হলো, ভ্যানটার ধ্বংসাবশেষকে চিনতে পারলেন ক্লেইবর্ন। উইন্ডশিল্ড বলতে কিছু অবশিষ্ট নেই। ক্যাবের পোড়া ছাদে ইয়া বড় একটা গর্ত। দরজাগুলো আস্ত নেই। পেছনের দরজা মাটিতে ঠাঁই নিয়েছে। সামনের হুডটা যেন অস্বীকৃতি জানিয়েছে। সে আর ইঞ্জিনকে রক্ষা করতে পারবে না। অবশ্য ইঞ্জিনের মাঝে রক্ষা করার মতো কোনো কিছু অবশিষ্ট নেই। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে। গাড়ি পার্ক করে ভ্যানের পাশে এসে ক্লেইবর্ন দেখতে পেলেন বেনিং ভ্যানের সামনের দিক থেকে ফিরে আসছেন। গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে। ডাক্তারের কাছে এসে বললেন তিনি। অ্যাক্সিডেন্ট বলা মুশকিল, তবে ইচ্ছা করেও আগুন লাগানো হতে পারে। ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করে বলতে পারবে, যদি এখানে আসার সুযোগ পায় আর কি। টায়ার পড়া দুর্গন্ধ নাকে যেতেই ক্লেইবর্নের পাকস্থলী বিদ্রোহ করে উঠল। আপনার কি মনে হয়? কোথাও কোনো গোলমাল আছে। আগুন যখন ধরে তখন ভ্যানটা পার্ক করা ছিল, ব্রেকটা তখনও রিলিজ করা হয়নি। তাছাড়া দেখে মনে হচ্ছে আগুনটার সূত্রপাত হয়েছিল সামনের দিকে। তাহলে এর আরোহীরা ট্যাঙ্ক ফাটার আগেই বেরিয়ে পড়ল না কেন? শক্ত হয়ে গেলেন ক্লেইবর্ন। আরোহীরা? সামনের দিকে যাবার জন্য পা ফেললেন তিনি, কিন্তু বেনিং হাত তুলে বাধা দিলেন। দেখে লাভ নেই বলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে সেলসম্যানের দিকে ইঙ্গিত করলেন ক্যাপ্টেন। বেচারা ক্রমাগত বমি করে চলছে। ওর মতো অবস্থা হবে। আমার জানা দরকার। ঠিক আছে ডক, যান তাহলে। হাত সরিয়ে নিলেন বেনিং, কিন্তু পরে বলবেন না যে আমি সাবধান করে দিইনি। ভ্যানের সামনের সিটের দিকে উকি দিয়ে তাকালেন ক্লেইবর্ন। সিট থেকে চামড়া খুলে খসে পড়েছে। পোড়ার গন্ধটা এখানে অনেক তীব্র, তবে সেই সাথে আরও একটা গন্ধ আছে, মাংস পোড়ার গন্ধ। গন্ধের উৎসটাও দেখতে পেলেন। মেঝেতে কালো রঙের একটা ছাই পড়ে আছে, দুই পাশে দুটো প্রবর্ধিত অংশ সাথে নিয়ে। প্রবল কল্পনা শক্তি না থাকলে ওটাকে কেউ মনুষ্য দেহ বলে ভুল করবে না। চোখ নেই, নাক নেই, নেই কোনো চুল বা চামড়ার বিন্দুমাত্র অংশ। একদা যেখানে মুখ ছিল এখন সেখানে শুধুই একটা গর্ত, জিহ্বাহীন। যেন মৃত্যুর আগ মুহূর্তে চিৎকার করার জন্য মুখ খুলেছিল এই কালো চাইরূপী দেহটার মালিক। এবার সিটের পেছন দিকে চাইলেন তিনি। এখানেও আরেকটা কালো চাই ছায়ার মাঝে শুয়ে আছে। গরুর এক পাশ বারবিকিউ করলে যেমন হয় তেমনটা দেখাচ্ছে এই লাশটাকে। মাথা অনুপস্থিত, ট্যাঙ্কের বিস্ফোরণ ওটাকে জায়গা মতো থাকতে দেয়নি। কেবলমাত্র একটা নিদর্শন দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো মহিলার পোড়া দেহ, জনিপথের পোড়া গর্ত। বড় বড় শ্বাস নিতে নিতে পিছিয়ে এলেন ক্লেইবর্ন। বেনিং যে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন তা পরিষ্কার টের পাচ্ছে। ঠিক বলেছেন, অনেক কষ্টে নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়ে বললেন তিনি। দেখে একদম লাভ নেই,
ময়না তদন্ত দরকার। সময় লাগবে ওতে। ওই অ্যাক্সিডেন্টের কারণে করোনার এই লাশগুলো ধরার সময় আপাতত পাবে না, কিন্তু এখানে আসলে কি ঘটেছে তা সম্ভবত বুঝতে পারছি। চিবুক ঘষলেন ক্যাপ্টেন। সিস্টার কোপারটাইনকে হয় খুন করে নয়তো অজ্ঞান করে ভ্যানের পেছনে ফেলে রাখা হয়েছিল। এরপর নরমান ভেবেছিল হাইওয়ে থেকে কোনো পুরুষকে তুলে নিয়ে। দাঁড়ান দাঁড়ান, এইবার ক্লেবর্নের ভ্রু কোঁচকাবার পালা। একটু আগে বললেন এই বীভৎস দৃশ্যের কারণ স্বেচ্ছায় আগুন দেয়া না অ্যাক্সিডেন্ট, তা আপনি জানেন না। এখন বলছেন এখানে একটা খুন হয়েছে। খুন যে হয়েছে তাতে এক বিন্দুও সন্দেহ নেই, বেনিং উত্তর দিলেন। পেছনে দেহটা দেখেই তা বোঝা যায়। মারা না গেলে বা অন্তত অজ্ঞান না হলে সিস্টার কোপারটাইন বেরোবার চেষ্টা করতেন না। কিন্তু ট্যাঙ্কের বিস্ফোরণ কেন হলো তা আমরা কেউ জানি না। আচমকা হতে পারে না, বললেন ক্লেবর্ন। নিচে ঝুঁকে একটা ধাতব সিলিন্ডার তুলে ধরলেন বেনিং। এই যে আপনার প্রশ্নের উত্তর। একটু আগে গ্যাসোলিনের এই ক্যানটা রাস্তার উপরেই খুঁজে পেয়েছি। ইচ্ছা করেই আগুন লাগানো হয়েছে এখানে, সম্ভবত প্রমাণ ধ্বংসের জন্য। কিন্তু কাজ ঠিকভাবে সারার আগেই কোনো সমস্যা হয়ে যায়। নিজেকে ভ্যানের সামনে রেখেই নরমান বেটস আগুন ধরিয়ে দেয়। তার মানে সামনের ওই কালো চাইটা আসলে নরম্যান? ক্যাপ্টেন বেনিংয়ের কথা অনুসারে তাই তো দাঁড়ায়। না। মানে? উত্তর না দিয়ে এক দৃষ্টিতে বেনিংয়ের দিকে তাকিয়ে রইলেন ডাক্তার। কেননা দেবার মতো কোনো উত্তর নেই তার কাছে। কি বলবেন? বলবেন যে এতগুলো বছরের পেশাগত অভিজ্ঞতা, রোগীর সাথে মেলামেশা করার অনুভূতি তাকে অন্য কোনো সত্যের দিকে ইঙ্গিত দিচ্ছে। হতাশ হয়ে মাথা নাড়লেন বেনি। খাপে খাপে মিলে যায় কিন্তু ডগ। আমরা জানি নরমান এই ভ্যানে চড়ে পালিয়েছিল। এও জানি যে সিস্টার কোপারটাইন যে সময় তার সাথে ছিলেন। বোঝাই যাচ্ছে প্রথমে ছদ্মবেশী নরমানকে চিনতে পারেননি তিনি। যখন পারেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। লোকটা তাকে আঘাত এনে অজ্ঞান করে বা মেরে ফেলে, এরপর ভুল করে গ্যাসোলিনের সিলিন্ডারে আগুন ধরিয়ে ফেলে। এছাড়া আর কি হতে পারে? বললেন ক্লেবর্ন, আমি জানি না। তাহলে আমার কথাই সত্য বলে ধরে নিন, বেটস মারা গিয়েছে। সাইরেনের তীব্র শব্দে ক্যাপ্টেনের বাকি শব্দগুলো চাপা পড়ে গেল। দূর থেকে জ্বলতে নিভতে থাকা আলো এদিকেই এগিয়ে আসছে। কিছুক্ষণের মাঝে এসে উপস্থিত হলো ফায়ার ট্রাক। ঘুরে দাঁড়িয়ে সেদিকেই রওনা দিলেন বেনি। ইতস্তত করলেন ক্লেবর্ন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার ডিপার্টমেন্টের লোকদের জ্বলন্ত গাড়ির পাশে গিয়ে দাঁড়ানো দেখছেন। ক্যাপ্টেন বেনিংয়ের সাথে সাথে এগিয়ে গেল সেলসম্যান লোকটাও। সদ্য আগত দলের নেতার সাথে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। এখন প্রচুর কথা আর আলোচনা চলবে, কেননা এছাড়া আর কারই বা কী করার আছে। সত্তর একটা অ্যাম্বুলেন্স এসে সরিয়ে নিয়ে যাবে লাশ দুটোকে, কিন্তু অর্থহীন আলোচনা চলতেই থাকবে। ক্লেবর্নের তা আরেকবার শোনার কোনো দরকার নেই। জবানবন্দি দেয়া শেষ। তার উপস্থিতি আর প্রয়োজনীয় নয়। ময়না তদন্তের কাজটা না হয় করোনারের জন্যই তোলা থাক। গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলেন তিনি। কেউ তার এই আচমকা বিদায় নেওয়াটা লক্ষ্য করবে বলে মনে হলো না। হাইওয়েতে উঠে কিছু দূর এগোতেই মিলিয়ে গেল পোড়া গন্ধটুকু। তবে চোখের সামনে থেকে পোড়া কালো দুটো মরদেহের দৃশ্য গেল না। সিদ্ধান্ত নিয়েছিলেন ময়না তদন্ত নিয়ে মাথা ঘামাবেন না,
কিন্তু মনে মনে নিজের ময়না তদন্ত ঠিক চলতে লাগলো। এতক্ষণ নিজেকে নিষ্পাপ মনে করেছিলেন, আর পারলেন না। কেননা নরমান মারা গিয়েছে, আর সেজন্য এক হিসেবে তিনিই দায়ী। কেন তিনি সিস্টার বারবারাকে নরমানের সাথে দেখা করার অনুমতি দিয়েছিলেন? ভুল করে ফেলেছিলেন, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছে ওই দুজনকে মারা গিয়ে। এমনকি সিস্টার কোপাটাইনের মৃত্যুর জন্যও তিনি দায়ী। তবে সবচাইতে বড় আফসোসের কথা হচ্ছে নরমানকে হতাশ করেছেন তিনি। ডাক্তার হিসেবে তার রোগ নির্ণয় আর তার প্রতিকারের অদক্ষতার কারণেই এই ঘটনাটা ঘটেছে। হাইওয়েতে ওঠার পর থেকে অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই চলছে গাড়ি। নির্মল বাতাস কিছুটা হলেও ক্লেবর্নের মাথাকে শান্ত করে তুলেছে। ঠান্ডা মাথায় ভাবতে পারছেন তিনি, আসলে ওই ভ্যানে নরমানের মৃত্যু হয়নি, হয়েছে তার নিজের মৃত্যু, তার স্বপ্নের, তার আশা আকাঙ্ক্ষার। বই লেখার চিন্তাটা এখন শুধু তাই হয়ে রইল, কেবলই এক চিন্তা। তিনি জানতেন নরমানের কেসটা এই একটা কারণেই এতটা গুরুত্ব দিয়ে নিয়েছিলেন তিনি। চেয়েছিলেন ওটা নিয়ে একটা বই লিখতে, যে বইয়ের হাত ধরে আসবে নাম, যশ, খ্যাতি আর অর্থ। মুক্তি মিলবে স্টাইনারের হাত থেকে, একঘেয়ে এই জীবনের হাত থেকে। এক হিসেবে নরমানের মতো তিনিও ছিলেন ওই হাসপাতালে বন্দী। বইটা তাকে মুক্ত করে দিতে পারত। খুব কাছাকাছি এসেও গিয়েছিলেন সেই মুক্তির। অনেকদিন লোকটার সাথে কাজ করেছেন তিনি। ভেবেছিলেন নরমানকে বুঝতে পেরেছেন। এমন ভুল কেন করলেন তিনি? গর্ব, অহংকার, বিজ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস, ভুলটাও হয়েছে সেখানেই। মাঝে মাঝে বিজ্ঞানের উপরে অনুভূতিকে স্থান দিতে হয়। যেমন এখন তার মনে হচ্ছে নরমান এখনো বেঁচে আছে। অন্য কারো কাছে কথাটা হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু বেনিংয়ের ব্যাখ্যাটাও কি হাস্যকর নয়? ওই লোকটার মাঝেও গর্বের ছায়া দেখতে পেয়েছেন ডাক্তার ক্লেবর্ন। তর্কের খাতিরে না হয় ধরে নেওয়া গেল যে নরমানি ভ্যানে গ্যাসোলিন ঢেলেছে, কিন্তু তাই বলে আগুন ধরাবার আগে সে ড্রাইভিং সিটে কেন গিয়ে বসবে? নরমান বোকাও না, আত্মহত্যা প্রবণও না। অন্য কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে পুরো ঘটনাটার। আচ্ছা, তৃতীয় কোনো পক্ষ জড়িত নেই তো এখানে? না, তৃতীয় পক্ষ আবার কোত্থেকে আসবে? বোকার মতো ভাবছি, নিজেকেই বললেন ক্লেবর্ন। নাকি এটা কোনো আশা? নরমান যদি বেঁচে থাকে তাহলে এখনো। জোর করে মনোযোগ রাস্তার দিকে ফেরালেন তিনি। ঠিক সেই মুহূর্তেই রাস্তার বাঁ দিকে কিছু একটা পড়ে থাকতে দেখলেন। গতি কমিয়ে জিনিসটার একেবারে পাশে এসে গাড়ি থামালেন ক্লেবর্ন। বেরিয়ে এসে কাছ থেকে ওটাকে পরীক্ষা করতে বেশিক্ষণ লাগলো না। রুক্ষভাবে হাতে বানানো একটা সাইন, এমনকি শব্দগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, ফেয়ারভিল। খাপে খাপে মিলে গেল সব কিছু। হ্যাঁ, সম্ভব এখানে ভ্যানটা থেমেছিল, হয়তো হয়তো নরমান তুলে নিয়েছিল কোনো পথচারীকে। তাহলে অবশ্য কাদায় চাকার দাগ থাকবে। দাগের খোঁজে আশেপাশে তাকালেন তিনি, কিন্তু পানি ছাড়া আর কিছু দেখা গেল না। যে বৃষ্টি হয়েছে তাতে রাস্তায় চাকার দাগ থাকবে তা আসলে দুরাশা। অবশ্য তাতে কিছু যায় আসে না। একমাত্র সত্যটা ছাড়া আসলে আর কিছুই যায় আসে না। অনুভূতির উপর আস্থা রাখো। আসলেই তৃতীয় পক্ষের উপস্থিতি ছিল এই ঘটনায়। আর তৃতীয় পক্ষ থাকা মানেই যে কোনো কিছু ঘটা সম্ভব।
হয়তো ভ্যানের সামনে থাকা মৃতদেহটা আসলে এই পথচারীর। সাইনটা তুলে নিয়ে গাড়িতে চড়ে বসলেন ক্লেইবর্ন। ঘুরছে গাড়ির চাকা, সেই সাথে ডাক্তারের মস্তিষ্কের চাকাও। ইউটার্ন নিলেন আচমকা, ফেয়ারভিলের দিকে রওনা দিলেন। ভ্যানটা জ্বালিয়ে দেবার পর নরমানের সেদিকেই যাবার কথা। যে মানুষটা অপরিচিতদের এমনভাবে খুন করতে পারে, সে নিশ্চয়ই পুরনো শত্রুদের ছেড়ে কথা বলবে না। নরমান কাকে পুরনো শত্রু ভাবে সে কথাও জানেন তিনি। স্যাম আর লীলা লুমিস ফেয়ারভিলেই থাকে। এক মুহূর্তের জন্য দ্বিধাদ্বন্দ্বে ভরে গেল ক্লেইবর্নের মন। তিনি কি বেনিংকে সবকিছু জানাবেন? কিন্তু লাভ কি তাতে? আবার সেই কথা বলে বলে ক্যাপ্টেনকে বোঝাতে হবে। ফলাফল কি হতে পারে তা তো তিনি জানেন। অবশ্য ক্যাপ্টেনকে দোষ দিয়েই বা লাভ কি? দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না ডাক্তার ক্লেইবর্ন, কিন্তু তিনি জানেন নরমানের মনে কি চলছে। সে কথা বোঝার ক্ষমতা তার আছে। সময় নষ্ট করে তাই লাভ নেই। অ্যাক্সিলেটর দাবিয়ে বসল ক্লেইবর্নের পা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইনবোর্ড তাকে যেন চিৎকার করে জানাচ্ছে, ফেয়ারভিল 12 মাইল।